আসসালামু আলাইকুম। শুরু করছি এক সমুদ্র প্রেম পর্ব ৩৯। লিখেছেন নুসরাত সুলতানা সেঁজুতি। স্বচ্ছ আকাশের তারাদের ভিড়, অদম্য রূপের চাঁদ লুটিয়ে দিচ্ছে প্রভা। চারপাশ ঘিরে হাওয়ায় নম্র স্লোগান। কাছে পিঠে আলো নেই, শুধু রাস্তার দুই ধারে স্তব্ধের মতো সোজা হয়ে থাকা সোডিয়ামের হলদে দীপ্তি। খুব স্পষ্ট না হলেও সাদিফের মাত্রাধিক ফর্সা মুখটা এই স্বল্প আলোয় মারিয়ার নিকটে পরিষ্কার। পাঁচিল ঘেঁষে দাঁড়িয়ে সাদিফ, বক্ষপটে মাংসল হাত গুজে রাখা, গায়ের কালো পাঞ্জাবি মিশে আছে তিমিরে, ক্ষীণ রশ্মিতে চশমার গ্লাস চিকচিক করছে। অমানিসার এই সুবিধেটুকু মারিয়া হামলে নিয়েছে প্রযত্নেই। তৃষিত নয়নে চেয়ে আছে ওর দিকে, যে মানুষটার নজর সম্মুখে একটু উঁচুতে ওই আকাশের রাস্তায় যেন মন দিয়ে চন্দ্রের কালিমা দেখায় ব্যস্ত। কতক্ষণ হলো কারো মুখে কোনো কথা নেই। বিশাল ছাদ প্রাঙ্গণে শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ। সাদিফ যেচে মারিয়াকে এখানে এনেছে, কিন্তু এসে থেকে মুখে কুলুপ এঁটে দাঁড়িয়ে। অবশ্য এই নিয়ে মেয়েটার মাথা ব্যথা নেই, না আছে বিন্দুমাত্র তাড়াহুড়ো। এই যে সাদিফ ওর এতটা কাছে, এতেই চলবে। এইভাবে যে খুব পাশে থেকে ওকে দেখছে, এতেই সে তৃপ্ত। মারিয়ার সম্মোহীন ন্যায় চাউনির মাঝে সাদিফের দীর্ঘশ্বাস ফেলার আওয়াজ হলো। মনোযোগে বিঘ্ন পেয়ে নড়েচড়ে চোখ নামালো মেয়েটা, কিন্তু কথা বলল না কেউই। মারিয়া ফের সাদিফের দিক চায়। এতক্ষণ ধরে লোকটা চুপ করে আছে কেন? ওনার কি মন খারাপ? অবশ্য হওয়ারই কথা। যাকে ভালোবাসে সে এখন স্বামীর সঙ্গে বাসর ঘরে মত্ত। এমন দুঃসহ সত্যির অনলে বুক তো পূর্বেই। মারিয়ার নিজেরও মুখ কালো হয়, ফেরত আসে খারাপ লাগা, অমোঘ ইচ্ছে ছুটে আসে নিউরনে। ভাবে, ইস, যদি কোনো অলৌকিক ক্ষমতা থাকতো আমার, তা দিয়ে একটা জাদুর মলম বানাতাম, তারপর আপনার বুকে প্রলেপ লাগিয়ে সব ক্ষত সেরে ফেলতাম সাদিফ। দুহাতে আঁচলে সুখ নিয়ে এনে জোনাকির মতো উড়িয়ে দিতাম আপনার বক্ষ গহ্বরে। ওরা দিনরাত জ্বলতো, একটুখানি অমাবস্যা নামতে দিত না আপনার হৃদস্পন্দনের নিবাসে। হতাশ শ্বাস ফেল সে, নিঙ্গড়ে দিল নিজের না পারার আক্ষেপ। তার অপরাগটা, চোখ ছাপানোর মুগ্ধতা আর ভালোবাসার থই থই স্রোত সমেত চেয়ে রইল এই সাদাটে মুখমণ্ডলে। অকস্মাৎ বাতাসে সাদিফের কণ্ঠ ভেসে আসে। আর কতক্ষণ তাকিয়ে থাকবেন ম্যালেরিয়া? চোখ ব্যথা করছে না? চমকে উঠল মারিয়া। বিমুগ্ধ লোচনে লেপ্টে এলো হতবিম্বলের ছাপ। সাদিফ ঘাড় বেঁকে তাকায়। ধরা পড়ার ভয়ে অমনি চোখ নামালো সে মুচকে হাসল, শুধালো, এত কি দেখছিলেন? মারিয়া আমতা আমতা করল, কণ্ঠে অস্বস্তি। মানে ওই তেমন কিছু না। তাহলে কেমন কিছু? মারিয়া উত্তর জানে না, জানলেও বলতে পারবে না। প্রসঙ্গ পাল্টাতে বলল, নিচে যাবেন না? অনেক রাত হয়েছে তো। সাদিফের ছোট জবাব, যাব। কেন, এখানে কি খারাপ লাগছে আপনার? মারিয়া ঘন মাথা নেড়ে বলল, না না। সাদিফ আবার দৃষ্টি ফেরায়, সম্মুখে চেয়ে থেকে ডাকে, ম্যালেরিয়া। মারিয়া উত্তর, জি। কিছু কথা বলবো, শুনবেন? তাকালে মাথা দোলালো সে। শুনবে না কেন? এই মানুষটার কণ্ঠস্বর শোনার জন্য এক প্রহর, কেন এক রাত এই ছাদের অনায়াসেই কাটিয়ে দেবে সে। সাদিফ শ্বাস ফেলে প্রশস্তি নিল। প্রভঞ্জনে দুলে এলো তার ধীর স্থির আওয়াজ। আমার জীবনটা ঠিক কী রকম আমি জানি না, মনে হয় ভীষণ অদ্ভুত, আর 5 জনের মতো স্বাভাবিক না হয়তো। রসকস আর ঝামেলা মুক্ত। আমি কখনো কোনো বড় বিপদে পড়িনি। নির্ঝংক্রান্ত থাকতে পছন্দ করতাম। যেখানে একটু ঝামেলা দেখেছি সেদিকে না গিয়ে উল্টো পথে এগোতাম। সত্যি বলতে আমি প্রথমবার পায়ে পা লাগিয়ে ঝগড়া কিংবা প্রতিশোধ নেওয়ার মতো চিন্তা এই সবটা করেছিলাম আপনার সাথে। এর আগে কিন্তু এইসব আমার মধ্যে ছিল না। থামলো, একটু বলল, আমি আত্মীয় স্বজনের নিকট এক ভদ্র ছেলের প্রতিচ্ছবি। সবাই তাদের ছেলে মেয়েকে দেখিয়ে বলতেন আমার মতো হতে। যে কোনো দিন বাবার সাথে তো দূর, মায়ের চোখ দেখেও জবাব দেয়নি তাদের হ্যাঁ, এর উপর না বলতেও যায়নি। আমাদের বাড়ির পড়াশোনার ভীষণ স্ট্রিক্ট। আপনার সব দোষ মাফ পেলেও লেখাপড়ার গাফিলতি এখানে ক্ষমা করা হয় না।
কিন্তু আমার পড়তে ইচ্ছে করতো না। আহামরি ভালো ছাত্র ছিলাম না, বছরের ক্লাসে ফার্স্ট হতে হবে এমন চিন্তাধারাও ছিল না কখনো। যতটুকু পড়তাম পরিবারের চাপে, ওদের ভয়েই। ছোট থেকে আমার আর ভাইয়ার সম্পর্কটা ভীষণ সুন্দর ছিল জানেন। ভাইয়ার আদর আমার মতো কেউ পায়নি। একই সাইকেলে চলে স্কুল গিয়েছি দুজনে। জীবনের একদিন ওর মার খেয়ে আমার জ্বর উঠেছিল। ওটাই প্রথম, ওটাই শেষ। আমার গায়ের জ্বর দেখে ভাইয়ার খারাপ লাগছিল কিনা জানি না, তবে যতবার আমি রুগ্ন চোখ মেলে চাইতাম দেখতাম ভাইয়া পাশে বসে। ততবার আমাকে জিজ্ঞেস করছে, কি খাবি, কি লাগবে। আমি ছোট হলেও ওর চোখে মুখের উদ্বিগ্নতায় বেশ বুঝেছিলাম ওর ভালোবাসার মাত্রা। ছোটবেলায় ইকবাল ভাই আর ভাইয়ার যখন উঠোনে ব্যাডমিন্টন খেলতো, আমি ওদের কর করতাম। ওরা নিষেধ করলেও লাভ হয়নি, কেন যেন ভাইয়ার সব কাজ করতে আনন্দ হতো, ওর আশেপাশে থাকতেও ভালো লাগতো। আর সেই ভাইয়ার সাথে আমার সম্পর্কটা হঠাৎ করেই কেমন বদলে গেল একদিন। জীবনের প্রথম স্যালারি পেয়ে একটা চশমা কিনেছিলাম, ভীষণ শখের বলে অন্যরকম একটা অনুভূতি ছিল তাতে। সেই চশমা পিওর চঞ্চলতায় ভেঙে যায়। ক্ষণিকের জন্য মেজাজ খারাপ হলো, রাগে ওকে বকাঝকা করলাম। সেই ঘটনার জেরে ভাইয়ার সাথে প্রথমবার তর্ক লাগলো আমার। হুঁশ হারিয়ে একটা নিষ্ঠুর অপ্রিয় কথা মুখ ফসকে বেরিয়ে এলো, যেটা ভাইয়ার ইগোতে লেগেছিল খুব। লাগারই কথা, কিন্তু বিশ্বাস করুন আমি একদম বলতে চাইনি ওসব, একদমই না। সাদীপ দম ফেলল, চেহারায় ফুটে উঠল তীব্র অনুশোচনার তরল চিহ্ন। একটা সময় নিশ্চুপ মারিয়া আগ্রহ ভরে শুধালো, তারপর? তারপর অনেকবার চেয়েছিলাম ক্ষমা চাইবো, হয়ে ওঠেনি। ভাইয়া জেদ করে ইচ্ছের বিরুদ্ধে অফিসে গেল। পার্টি অফিস, ব্যবসা সামলাতে হিমশিমে ওর ক্লান্ত মুখটা দেখলে আমার পরিতাপ তরতর করে বাড়ত। অল্প স্বল্প দূরত্ব তৈরি হলো আমাদের। ভাইয়ার কথা খুব কম বলতেন আমার সঙ্গে। তখন তো আমি পিউকে পছন্দ করতাম, তাই পারিপার্শ্বিক এসব নিয়ে অতটা ভাবিনি। সে সময় মাথা শুধু পিউকে পাওয়ার চিন্তা, কিভাবে কি করব, মাকে বলবো, এসব ঘুরতো। কিন্তু যেদিন জানতাম ভাইয়া আর পিউ দুজন দুজনকে ভালোবাসে, আমার সমস্ত চিন্তা প্রবাহ থমকে গেল স্থানে। প্রথম প্রথম খারাপ লাগতো সত্যি, একটা কেমন দম বন্ধ করা কষ্ট হতো। গোটা একদিন শিশুর মতো কেঁদেছি। পিউ আমাকে ভালোবাসে না, মস্তিষ্ক মানলেও মন মানতে পারেনি। কিন্তু কি করার আছে, ভালোবাসা তো জোর করে আদায়ের বস্তু না। নির্দ্বিধায় সরে আসবো ভাবলাম। মনের এই অজ্ঞাত কথাগুলো আমৃত্যু অজ্ঞাত রাখার সিদ্ধান্ত নিলাম। খুব জোর জবরদস্তি করে সিদ্ধান্তটা নিয়েছিলাম বলতে গেলে। বাধ্য হয়ে পিউকে পাওয়ার এক ফোঁটা আশা থাকলেও হয়তো এতটা ভালো হতে পারতাম না তখন। কিন্তু ধীরে ধীরে আমার সামনে কিছু নিদারুণ বাস্তবতার পাতা উল্টে আসে। মস্তিষ্কে তুখুর সত্যিটা প্রবেশ করে। অদৃশ্য কেউ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, ব্রহ্মাণ্ডে ভাইয়ার মতো প্রিয়কে কেউ ভালোবাসে না। সে একমাত্র ওকে পাওয়ার অধিকার রাখে, যার ভিতর সাহস আছে, দুর্নিবার জোর আছে হৃদয়ে। অথচ আমার ভেতর সব ছিটেফোঁটাও কিছু ছিল না। যেদিন বড় আব্বু হঠাৎ করে জানালেন পিউর জন্য সম্বন্ধ আসবে, আমি হলে হয়তো ওখানে হেরে বসে থাকতাম। পরাজয় মেনে একটু টু শব্দ করার সাহস পেতাম না। বসার ঘরে ওই দিনই নিহত হতো আমাদের সম্পর্ক। কিন্তু এখন সবটা পাল্টেছে। আমি পিউকে ভুলে যাওয়ার আপ্রাণ চেষ্টায় খুব দ্রুত সফল হয়েছি। তবে একটা কথা ঠিক, প্রথম ভালোবাসা মনে দাগ কেটে যায়। পিউ আমার প্রথম ভালোবাসা হিসেবে অন্তরস্থলে কোনো একটা জায়গায় আজীবনই থাকবে। কিন্তু আমার অনুভূতির কোথাও আর ওর নেই। এই ৮ মাসে মাঝে মধ্যে নিজেকে যাচাই করতে একটা পরীক্ষা করতাম, পিউকে অনুভব করার পরীক্ষা। আর আশ্চর্যের বিষয়, ততবার বিফল হয়েছি আমি। মনের ধারে কাছেও হাতড়ে ওকে পাইনি। আজ যা বলছি তা কেবল কথার কথা নয়, এগুলো আমার নিজেকে যাচাই করে প্রাপ্ত দুর্মনির সফলতা। এত সহজে ওকে আমি কি করে ভুলতে পেরেছি জানেন? উত্তর জানতে তাকালো সাদিফ। মারিয়া আস্তে করে দুদিকে মাথা নাড়ল। সে নির্দ্বিধায় বলল, আপনার জন্য। সহসা ভেতরটা দুলে উঠল ওর। টিমটিমে গতিতে কম্পিত হলো নেত্রদ্বয়ের দীঘল পল্লব। সাদিফের মোহাচ্ছন্ন দৃষ্টি বলল, আপনার মধ্যে এক ধরনের বিশেষ ম্যাজিক আছে ম্যালেরিয়া। একটা মানুষের মুড 2 সেকেন্ডে ঘুরিয়ে দিতে আপনি চমৎকার একজন। মারিয়া বিভ্রান্ত চেহারায় মিহি কণ্ঠে শুধালো, আমি আমি কি করলাম?
মুচকি হাসল সাদিফ, স্পষ্ট গলায় বলল, যে আমি কোনো এক খারাপ লাগার জেরে সারাটা দিন গুমড়ে মুখে কাটাই, সেই আমি আপনার একটা সামান্য কথা হেসেছিলাম। যে আমি কারো বিরহে নিরন্তর ছটফটাই, সেই আমি আপনার সাথে চিত্র চাঞ্চল্যের টিএসিস চক্কর কেটে বেরিয়েছি। যে আমার না বলা কথাগুলো খুনাক্ষরে কেউ কখনো টের পেল না, সেই আপনি খুব সহজে ধরে ফেললেন। যে আমি কোনো দিন কাউকে আমার খারাপ লাগা ভালো লাগা পরিষ্কার করে জানাতে পারিনি, সেই আমি নিঃসংকোচরে নিজের ভেতরের সবটা আপনার কাছে ডায়েরির মতো মেলে ধরতে পারি। এক এর কারণ ঠিক কি জানেন ম্যালেরিয়া? মারিয়া গলা শুকিয়ে আসছে, কণ্ঠনালী থেকে শুরু করে কাটকাট হচ্ছে সব। কারণ হিসেবে সাদিক কি বলবে, কি বলতে পারে? মস্তিষ্ক কুল হারাচ্ছে সেই ভাবনায়। রুদ্ধ হওয়া সুর কোনো মতে আওড়ালো, বন্ধুত্ব। সাদিফের হাসি হাসি মুখবিবর উজ্জ্বল, দু কদম বাড়িয়ে এগিয়ে এলো কাছে, পেছনে হাত বেঁধে একটু ঝুঁকলো ওর দিক। মারিয়া বক্ষ স্পন্দন জোরালো, ঘামছে হাতের তালু। সাদিফ তার কাপা কাপা চোখ দুটোতে চেয়ে বলল, বন্ধুত্ব নয়, এর সঠিক আর একমাত্র কারণ। একটু থেমে বলল, ভালোবাসা। থমকে গেল মারিয়া, চমকে উঠল চোখ মুখ। মেরুদণ্ড ছুঁয়ে যাওয়ার দরদরে হিমপ্রবাহ স্পষ্ট। হাতের উল্টো পিঠ তুলে নার্ভাসনেসে হাবুডুবু খেয়ে ঘাম মুছল সে। চাইতে পারল না সাদিফের চোখের দিক। দোলাচল কণ্ঠ থেকে বেরিয়ে এলো, নিচে নিচে যাই চলুন। অভিব্যক্তি আড়ালের নিছক প্রয়াসে ঘুরে হাঁটাও দিল সে। সহসা পেছন থেকে হাত টেনে ধরল সাদিফ। মারিয়া থামল, ভীষণ দ্রুত নিঃশ্বাসের ছটফট করল বুক। অননয় করতে চাইল, হাতটা ছাড়ুন, কিন্তু গলবিবেল ফুঁড়ে একটা শব্দ এল না। জীব তো আগেই অসার। গাঢ় অনুভূতির তাণ্ডবে সব কেমন গুলিয়ে যাচ্ছে। হঠাৎ কবজিতে বরফ সম ঠান্ডা কিছুর স্পর্শ পেয়ে ফিরে চাইল, বিমূর্ত হলো চাঁদের ঈষৎ উদ্ভাসে চকচকে চেনা বস্ত্রটা দেখে। কণ্ঠ শৃঙ্গে তুলে বলল, এটা এটা তো সেই। সাদিফের নজর মনোযোগ তার ফর্সা হাতে, অমনভাবে জবাব দিল, আপনার পছন্দ করে রেখে আসা ব্রেসলেট, আর আপনাকে আমার দেওয়া প্রথম উপহার। মারিয়া স্তব্ধ, হাতটা ছাড়তেই মন্থর বেগে কাছে আনলো। আপনি এটা কিনে এনেছেন, এত দামি একটা জিনিস? সাদিফ ভ্রু উঁচায়, কেন দিতে পারি না? মারিয়া সোজাসুজি বলল, না। চোখ মুখ শক্ত করল, বাক বিতণ্ডায় না জড়িয়ে চুপচাপ ব্রেসলেট হুক খুলতে নিল। সাদিফ খপ করে হাত চেপে ধরে, কণ্ঠে অনমনীয়তা। ভালোবেসে কিছু দিলে অপমান করতে নেই, শিখেননি? মারিয়া স্তব্ধ হয় ফের। সাদিফের আওড়ানো ভালোবাসা শব্দটা ভেতরে ভূমিকম্প ছোটায় প্রতিবারই। কিন্তু সে ভ্রান্ত মানুষটা সব কিছু জেনে বুঝে বলছে, না এমনিতে তার নিশ্চল অক্ষি যখন আবর্ত হচ্ছিল, সাদিফও চেয়ে রইল অনুরূপ। আস্তে ধীরে দুজোড়া চঞ্চল আঁখি বিশ্রান্ত হয়, থেমে থেমে একে অন্যতে। আচমকা সাদিফের ঠোঁট দুটো নড়ে ওঠে, বলতে শোনা যায়, হয়তো আমার হৃদয়ের খুব বাজে একটা নেশা হয়েছে আজকাল। সারা জীবনের জন্য সে আক্রান্ত হতে চাইছে বিশেষ কোনো রোগে। জানেন সেটা কি? মারিয়া ঢোক গিলল, কম্পিত গলায় শুধালো, কি? সাদিফের উষ্টযুগল জড়তাহীন এসে ঠেকল তার কানের পাশে। ফিসফিসে কণ্ঠে সে তার বেজে উঠল, ম্যালেরিয়া। ধরাস করে লাফিয়ে উঠল মারিয়ার ক্ষুদ্র বুক, দৃষ্টিতে অবিশ্বাস্য মূলতা। সাদিফ স্বীকারোক্তি দিল, এই রোগ কোনো পথ্যে সারবে না, কোনো ডাক্তার দেখবে না। এর চিকিৎসা শুধু একটাই, আপনি, আপনার ভালোবাসা, আপনার কাছে আসা। মারিয়ার পা টলছে, হাঁটু কাঁপছে। অগোছালো ভঙ্গিতে চোখ নামতেই সাদিফ বলল, আর কত নিজেকে লুকাবেন ম্যালেরিয়া? অনেক আগেই যে ধরা পড়ে গিয়েছেন আপনি। বলতে বলতে তার গরম ডান হাত উঠে গেল মারিয়ার কপালে, আঁকড়ে ধরল কোমল স্থান। শিরশিরিয়ে অনুভূতির গাঢ় হয়ে নিভু চোখে চাইল মারিয়া। সাদিফ কণ্ঠ গভীর করে বলল, একবার বলতে পারেন না? কি বলবো? সেটাই যা আপনার মনে আছে কিন্তু মুখে নেই। একবার বলুন ম্যালেরিয়া, বলে দিন যে সাদিফ, আমি আপনাকে ভালোবাসি। দুটো খাদযুক্ত দৃষ্টিতে মিশে গেল মারিয়া। স্বকীয়তা খোয়ালো, গুলিয়ে ফেলল নিজেকে।
অলিন্দেন গুপ্ত প্রেম জোয়ারের ন্যায় ফুলে উঠল চোখ। সাদিফের উষ্ণ হাতের উপর হাত শোয়ালো সে, টলমলে চোখে চেয়ে স্বীকার করলো, বাসি তো, খুব ভালোবাসি। সাদিফ তুষ্ট হাসে, নীলগিরির চোখে ধাঁধানো রূপের ন্যায় পবিত্র দেখালো সেই হাসিটা। বলল, তাহলে কেন আগে বললেন না? কিসের এত ভয়? আপনিই না একদিন বলেছিলেন ভালোবাসলে স্বীকার করার সাহস থাকা উচিত। মারিয়া চোখ নামালো, বনিতাহীন বলল, ভয় নয়, বাস্তবতা। আমি আপনাকে ভালোবাসলেও আমার ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই সাদিফ। আপনাকে পাওয়ার মতো অতটা সৌভাগ্যবতী হয়ে জন্ম হয়নি আমার। কে বলেছে? মারিয়া চোখ জল সমেত হাসল। সাদিফের হাত গাল থেকে সরিয়ে দিয়ে বলল, জানি আপনার সাথে আমাকে যায় না। কোথায় আপনি আর কোথায় আমি? ব্যথতর কণ্ঠের গুরুতর কথাটাতেও হেসে উঠল সাদিফ। পরপর অগাধ করল চাউনি, বলল, অতীতে আপনি কোথায় ছিলেন আমি জানি না, তবে বর্তমানে আর ভবিষ্যতে। থামল, বুকের বাম পাশে আঙ্গুল তাক করে বলল, ইনশাল্লাহ ঠিক এইখানে থাকবেন। মারিয়া কণ্ঠ বুঝে এলো কান্নায়, ফ্যাসফ্যাসে আওয়াজে বলল, আপনি বুঝতে পারছেন না সাদিফ, জীবন এসব এসব আবেগ দিয়ে চলে না। কেউ মেনে নেবে না এই সম্পর্ক। আপনার পরিবার সবার আগে মানবেই না। আমি আমি এখন নিজেকে যতটুকু সামলেছি, আপনাকে পেয়েও যদি হারাই, একটুও পারবো না। আমি আমি আপনার মতো সবল নই, এত মনের জোর আমার নেই। তাই ভুল করেও আশা রাখি না আপনাকে পাবো কিংবা পাওয়া সম্ভব। বিরতি নিতেই সাদিফের অদ্ভুত প্রশ্নবাণ তেড়ে আসে, আমাকে ভরসা নেই তাই তো? মারিয়া ব্যস্তভাবে হাঁ করল। থামালো সাদিফ, বলল, কিছু বলতে হবে না, আমি বুঝি। ভীতু সাদিফকে ভালোবেসেছিলেন, ভরসা না করাই স্বাভাবিক। কিন্তু এই সাদিফ যে বদলেছে ম্যালেরিয়া, চারপাশের সমস্ত কিছুতে পরিবর্তন হয়েছে তার সত্তার। ভাইয়ার থেকে শিখেছি কিভাবে জাহির করার ক্ষমতা রাখতে হয়, মন মস্তিষ্ক জীব বাক্য এক রেখে কথা বলতে হয়। আজকের সাদিফ ভয় পায় না, বরং জানে ভালোবাসা নিজের করে রাখার সঠিক পন্থা কী। কিন্তু আর কোনো কথা নয়, আসুন। অবিলম্বে ওর হাতে টান বসালো সাদিফ, হাঁটা ধরল হনহনে কদমে। মারিয়া বিভ্রান্ত শঙ্কিত হয়ে শুধালো, কোথায় যাব? সাদিফের ফিরতি জবাব এলো না, শুধু টেনে টেনে ওকে নিয়ে নেমে গেল নিচে। কি গো, এখনো হয়নি তোমার? রাত কয়টা বাজে দেখেছো? আলোটা নেভাও, ঘুমাবে না? উত্তর এলো, আরে আসছি, হয়ে গেছে 1 মিনিট। আজমল বিড়বিড় করলেন, 10 মিনিট ধরে 1 মিনিটই শুনছি। মাথায় তালু ভরে তেল দিয়েছেন জবা। সারাদিনের কাজকর্মে একটু দুর্বল লাগছিল। চুল আঁচড়ে হাত খোপা করে আলো নেভালো। একটু শান্তিমতো চোখ বুঝলো আজমল। উনিও ক্লান্ত, আয়োজন ছোট হোক বড় হোক, খাটাখাটনি কম হয়নি কারোই। জবা কেবল শুনলেন, অমনি ঠকঠক শব্দ হলো দরজায়। আজমল চোখ মেললেন, ঘুমের ব্যাঘাতে বিরক্ত হলেন বটে। এখন আবার কে এলো? উঠতে নিলে জবা বললেন, আমি দেখছি, তুমি ঘুমাও। আজমল বললেন, না, সারাদিন অনেক খেটেছ, শুয়ে পড়ো, আমিই দেখছি। ছিটকিনি নামিয়ে দৌড় টানতেই ওপাশে সাদিফকে দেখা গেল। অসময়ে ছেলেকে দেখে কিছু অবাক হলেন আজমল। সাদিফ শুধালো, ঘুমিয়ে পড়েছিলে? আজমলের নজর তখন ওর পেছনে জড়সড় হয়ে দাঁড়ানো মারিয়ার উপর। তারপর ছেলের দিক ফিরলেন, শুধালেন, তোমরা হঠাৎ কিছু হয়েছে? জবার শুয়ে থাকা হলো না, কৌতূহলে নেমে এসে স্বামীর পাশে দাঁড়ালো। প্রথমে ওনার চোখ পড়ল মারিয়ার দিকে, তার দৃষ্টি মেঝেতে, চিবুক গলায় থরথর করে কাঁপছে। জবা কিছু বুঝতে না পেরে বলল, কি হয়েছে? সাদিফ কিছু বলল না। উত্তর হিসেবে মারিয়ার হাত ধরে পেছন থেকে নিজের পাশে আনলো। মেয়েটার শরীর অত্যাধিক গুটিয়ে এলো এতে। বিষয়টা আজমল জবার চেহারায় বিস্ময় দেখা যায়। দুজনই হতবাক হয়ে ওদের হাতের বাঁধন দেখলেন। সাদিফ জিভে ঠোঁট ভেজালো, চোখ বুজে ভারী দম ছাড়ল। সরাসরি মা বাবার দিকে চেয়ে ফটফট বলল, আমি মারিয়াকে বিয়ে করতে চাই। নিমিষে নিস্তব্ধ হয়ে পড়ল সব। মারিয়া কম্পিত হৃদয়ে এবার আটকে উঠল ভয়ে। সাদিফের মুঠোয় রাখা হাতটাও থরথর করে কাঁপছে। জবা আজমল কিং কর্তব্য বিমূঢ় মূর্তিবনে গেলেন দুজন। চেহারায় প্রবল অবিশ্বাস নিয়ে একে অপরকে দেখলেন। আজমল নিশ্চিত হতে শুধালেন, কি? সাদিফের চোখে মুখে দৃঢ়তার ছাপ, অবিচল
জবাব দিল, আমি মারিয়াকে বিয়ে করতে চাচ্ছি। পরপর বলল, মা বাবা, আমি জানি তোমরা ভীষণ অবাক হচ্ছ আমার কথায়। ভাবছো কেন হুট করে ওনাকে বিয়ে করতে চাই। হয়তো বলবে এটা আমার ফ্যান্টাসি কিংবা ইনফ্যাচুয়েশন। কিন্তু আমি তো আর ছোট নেই। ফ্যান্টাসি আর আকর্ষণের মধ্যকার তফাৎটা আমি বুঝি। হুট করে বিয়ের মতো সিদ্ধান্ত নেব এমন ইম্যাচিওর আমি নই। আমি এই কমাসে অনেক ভেবেছি, বারবার ভেবেছি, প্রতিটা সেকেন্ড নিজের মস্তিষ্ক আর হৃদয়কে চাপ দিয়েছি সঠিক উত্তরের জন্য। একটাবার সে উত্তরের এদিক ওদিক করিনি। প্রতিবার এক একটা ভিন্ন কাজেও আমাকে ইঙ্গিত দিয়েছে, আমার খুশি মারিয়া, আমার আনন্দ মারিয়া। আমি ওর সাথে থাকাকালীন যতটা ভালো থাকি, এর আগে এতটা ভালো আনন্দে আমি কারোর সাথেই থাকিনি। নিজেকে যতটা মুক্ত মনে হয় ওর সঙ্গতে, এমনটা কোনোদিনও হয়নি। যে মানুষটা আমার খুশির কারণ, তাকে সারা জীবন আমার কাছে স্বার্থপরের মতো রেখে দিতে চাই। তোমরাও কি চাইবে না তোমাদের ছেলে একটু সুখে থাকুক? মারিয়ার চোখের জল গালে এসে গড়ায়, পায়ের আঙ্গুলগুলো সেটে নেয় মেঝেতে। খুব ইচ্ছে করলো একবার সাদিফের দিকে তাকানোর, পারল না। কেন যেন সাহসী কুলোচ্ছে না আজ। জবার দু চোখ ছাপানো বিস্ময়। তিনি শুধু হাঁ করে ছেলের মুখ দেখছেন। আজমল কিছু বলতে চাইলেন, এর আগে সাদিফ বলে ওঠে, জানি তোমরা কি বলবে। মারিয়ার অবস্থা আমাদের ধারে কাছেও নেই, আমাদের মতো ধন দৌলতও নেই না, অবস্থা সম্পন্ন পরিবার ওদের। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বাবা। বলতে গেলে প্রথমবার নিজে থেকে সাহস করে একটা সঠিক সিদ্ধান্ত নিলাম। আমি ওনাকেই চাই, তা সে যেভাবেই হোক। জবা পল্লব ঝাপটালেন। তিনি কি ঠিক দেখছেন, ঠিকঠাক শুনছেন? এটা সেই সাদিপ যে আজ অবধি নিজে থেকে একটা কিছু চায়নি, নিজ সিদ্ধান্তে এক পাও বাড়ায়নি কোথাও। সে আজ বাবার সামনে দাঁড়িয়ে বিয়ের কথা বলছে, তাও একটা অনড় গলায়। তার নরম ছেলে এত শক্ত হলো কিভাবে, কি করে? সবার নিশ্চুপতার মাঝে আজমল মুখ খুললেন, গমগমে গলায় বললেন, আর কিছু বলার আছে তোমার? এতগুলো কথার পিঠে এই উত্তর আপাতত আশাহিত। সাদিম বিভ্রান্ত হয়। আজমল সহসা ডাকলেন, মারিয়া। মেয়েটা কাটার মতো শক্ত হওয়া শরীরটা এবার নড়ে চড়ে উঠল। তাকালো না, শুধু আস্তে জবাব দিল, জি। অনেক রাত হয়েছে, ঘুমাও গিয়ে। সাদিম বলতে গেল, কিন্তু বাবা। আজমল হাত উছালেন, বললেন, এতক্ষণ তুমি বলেছ, শুনেছি, এবার যাও। রাত 3টে বাজে, ঘুম নষ্ট করে এসব শুনবো? আমরা নিশ্চয়ই তোমার মত ছেলে মানুষ নই। জবা বেগম ঘাবড়ে গেলেন। স্বামীর থমথমে কণ্ঠে, তিনি কি মেনে নেবেন না ওদের? তার নিজের তো আপত্তি নেই, ছেলে যা চাইবে তাই হোক। মারিয়া কেন? সাদিপ এইভাবে যে কোনো প্রান্ত থেকে মেয়ে নিয়ে এলে বিনা বাক্যে মেনে নেবেন তিনি? কারো কিছু বলার আগে ওদের মুখের উপর ধরাম করে দরজাটা লাগিয়ে দিলেন আজমল। শব্দে মারিয়ার শীর্ণ বুক ছ্যাদ করে উঠল। জবা বেগম উদ্বেগী হয়ে বলতে নিলেন, তুমি? আজমল সতর্কভাবে ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ থাকতে বললেন। জবা থামলেন, পরপর কণ্ঠ নিচে এনে বললেন, তুমি কি ওদের সম্পর্ক মানবে না? মারিয়াকে আমি মোটামুটি চিনি, মেয়েটা ভীষণ ভালো। ও পরিমধ্যে হেসে ফেললেন আজমল। জবার কথা আটকে গেল এতে। তিনি ভ্রু নাচিয়ে বললেন, কিভাবে আমাকে? হ্যাঁ, আমি এত শক্ত মানুষ? জীবনে প্রথমবার আমার ছেলে মুখ ফুটে এসে কিছু চাইলো, আমি দেব না? দুশ্চিন্তায় ভারী পাথরটা বক্ষ থেকে সুরসুর করে নেমে গেল জবার। ঠোঁটের হাসি ফোমারা এনে বলল, সত্যি বলছো? আজমল বললেন, হ্যাঁ, কিন্তু ওকে এখন বুঝতে দিও না। একটু নাটক করো যেন আমরা খুব রেগে গেছি। জবা মুখ বেঁকালো অমনি, পারবো না। তোমার ভাইয়েরা সবকটা এমন কেন? ছেলেগুলোকে নাস্তানুবাদ করার একটু সুযোগও ছাড়তে চাও না? নাটক তুমি করো কি, আমার দ্বারা সম্ভব না বাবা। সাদিব মেজের দিক চেয়ে ঠোঁট কামড়াচ্ছে, চোখে মুখে গাঢ় দুশ্চিন্তা। মারিয়া দীর্ঘশ্বাস ফেলল, অসহায় কণ্ঠে বলল, কি দরকার ছিল এসবের? কেউ মানবে না আমি আগেই জানতাম। সাদিব চোখ তুলে চাইল। মারিয়ার গালে জলের দাগ বসেছে, কি মলিন মুখশ্রী। ওর চিন্তা কমাতে বলল, এসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। এতটা পথ যখন এসেছি, ইনশাল্লাহ বাকিটা পথও ঠিক খুঁজে নেব আমি। কিন্তু সেই সময় দরজা খুলো ফের। শব্দে কথা থামালো মারিয়া। আজমলের মুখটা বেরিয়ে এলো বাইরে। তিনি একবার করে দুজনকে দেখলেন, চেহারায় গাম্ভীর্য বজায় রেখে বললেন, ঘুমোতে যেতে বলেছি না তোমাদের, এখনো দাঁড়িয়ে আছো? মারিয়া ঢোক গিলে মাথা নোয়ালো।
ঘুরতে পা বাড়াবে আজমল বলল। আপাতত কথা শুনবো না বলেছিলাম। এর মানে এই নয় যে বলেছি তোমাদের বিয়েতে আমার আপত্তি আছে। মারিয়া চমকে তাকালো। সাদিফ নিষ্পৃহ বদন জলজল করে ওঠে। আজমল মারিয়াকে বলল, তোমার মায়ের সাথে কথা বলতে নেব কেমন? তার থোড়দয় দুই মেরুতে, চাউনিতে অবিশ্বাস, অথচ উষ্টপথে আনাচে কানাচে হাসির বান ছুটল সাদিফের। ত্রস্ত গিয়ে জড়িয়ে ধরল বাবাকে। থ্যাংক ইউ বাবা, আমি জানতাম তোমরা অমত করবে না। আজমল পিঠে হাত বুলিয়ে বলল, যে ছেলে কোনোদিন সামান্য একটা বায়না করেনি আমার কাছে, সেই ছেলে নিজের মুখে সুখ চাইতে এলো আমার দরজায়, তাও প্রথম। আমি কেন? পৃথিবীর কোনো বাবার সাধ্য আছে তাকে না করার? জবা প্রশস্ত শ্বাস ফেললেন। পরপর নিস্তব্ধ মারিয়ার দিক চেয়ে বললেন, তুমি দূরে দাঁড়িয়ে আছো কেন? এসো। মারিয়া ঠোঁট চেপে ধরে টলমলের নেত্রে এগিয়ে যায় গুটি গুটি কদমে। জবার পা ছুতে গেলেই আঁকড়ে ধরলেন তিনি, মাথায় হাত বোলালেন। কিছু না বললেও হাসি আর কোমল চাহনিতেই সব উত্তর বেরিয়ে এলো যেন। হঠাৎ কি ভেবেই ছেলের দিক ভ্রু গুটিয়ে চাইলেন, প্রশ্ন ছুড়লেন, এখন কি তুইও 1 সপ্তাহের মধ্যে বিয়ে করতে চাইবি না তো? হুম? সাদিপ বলল, না না, আমি শুধু তোমাদের জানিয়ে রাখলাম, বাকিটা তোমরা তোমাদের সুবিধা মতোই করো, আমাদের তাড়াহুড়ো নেই। জবা বুকে হাত দিয়ে বললেন, যাক বাঁচালি, না হলে শিকদার বাড়ির ছেলেদের তো বিয়ে পাগল হিসেবে নাম রটে যেত। হেসে ফেলল মারিয়া। তার হাসি শব্দহীন রইল। আজমল আর সাদিফের হাসি সশব্দে বেরিয়ে আসে, ঝুমঝুম করে আওয়াজ তোলে দেয়ালের চার কোনায়। মারিয়ার পায়ের গতি বিনস্র। পাশে হাঁটছে সাদিফ। কক্ষের সামনে এসে থামল দুজন। আর চোখে চাইল মারিয়া। ঠোঁটের কোনায় মৃদু মুচকি হাসির জৌলস। চোখাচোখি করে দৃষ্টি ফিরিয়ে ভেতরে ঢুকলো। ফের ঘুরে চেয়ে বলল, গুড নাইট। সাদিফের হাস্যোজ্জ্বল বদন আরও প্রকট হয়। খুব অল্প সময়ে মারিয়ার পুরো মুখের উপর চলে চলে চোখের বিচরণ। নিজেও ঠোঁট নেড়ে জানায়, গুড নাইট। কক্ষের জানালাগুলো বন্ধ। ঝুলছে সফেদ রঙা মোটা পর্দা। সূর্য তার তুখর আলো প্রবেশ করতে ফাঁকফোকরের হাতিয়ে ব্যর্থ হয়েছে অনেকক্ষণ। কেবল এসির ঝিমঝিম শব্দ শোনা যায়। আওয়াজে দুদুলম্মান কামরা, বাইরে দোয়েলের কলকাতান। পিওর ঘুম ভাঙল তখন, কিন্তু নেত্রপল্লবের তন্দ্রায় রেশ স্পষ্ট। টেনে হিচড়ে দুটো চোখ খুলল সে। ঘুমিয়েছেই ফজরে। এখন কটা বাজে? প্রতিদিন বাইরের আলো দেখে বুঝতে পারে আজ ঈষৎ অন্ধকারের ঠাওর করতে পারল না। শক্ত বালিশে থেকে মাথা তুলতে চাইল, আর অমনি ঠুকে গেল কারো থুতনিতে। পিউ মাথা চেপে হকচকিয়ে চাইল, খুঁজে পেল ধূসরের তমাটে মুখ। পল্লব কম্পিত হলো সবেগে। ও ওর তো বিয়ে হয়েছে কাল। ধূসর ভাই ওর স্বামী, এটা তো ওনারই ঘর। ধূসরের চোখ আর কপালে ভাঁজ পড়েছিল ঠোকা লাগায়। গতিতে আবার শিথিল হয়েছে, কিন্তু ঘুম ভাঙেনি। ভারী নিঃশ্বাসের শব্দ আসছে কানে। পিওর খেয়াল পড়ল নিজেদের দিক। একই কম্বলের আড়ালে দুটো নয় শরীর একে অন্যতে মিশে। গায়ে একটা সুতো নেই দেখে হাঁসফাঁস করে উঠল লাজে। রাতের উত্তপ্ত চিত্রপট ভেসে উঠল চোখে। লজ্জায় দুটো গাল ফুলে ফেপে একাকার হলো। নিভু কণ্ঠিত লজ্জনে চাইল ধূসরের পানে। তার নিদ্রিত তেলতেলে চেহারায় দেখে চাউনিতে লেপ্টে এলো মুগ্ধতা। পিউ গালে হাত ঠেসে দিয়ে চেয়ে থাকে। বরাবরের মতো ওই মুখখানি তার নিবিষ্ট ধ্যান কেড়ে নেয়। কাল তো ঠিকঠাক তাকাতেও পারেনি। শেরওয়ানি পরিহিত ধূসর ভাইকে দেখতে গেলেই দুনিয়ার সকল লজ্জা এসে গ্রাস করেছে ওকে। রাতে মন ভরে দেখবে ভাবলেও ধূসর ভাই হতে দিলেন কই। তার যে বড্ড তাড়াহুড়ো। পিউর অবাক লাগে যে ভেবে, যে মানুষ বিয়ের আগে ভালো করে তাকায়নি অবধি, একটা মিষ্টি কথা বলেনি, সে বাসর ঘরে কি অধৈর্য। সজাগ ধূসরের চোখে চোখ মেলতে ব্যর্থ পিউ। ওর ঘুমানোর সুযোগ লুফে নিল। নরম উষ্ঠ এগিয়ে চুমু বসালো গালে। একে একে কপাল নাকে ওপাশের গালে চিবুকে। তারপর নেমে এলো ওর উন্মুক্ত বুকে। পরপর চুমু বসালো ধূসরের পাতলা ঠোঁটের উপর। ওই দিনের মতো সরে গেল না, বরং ভীষণ গাঢ় এই স্পর্শ। হাসলো। ধূসরের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, শিকদার ধূসর মাহাতাব।
আমি আপনাকে ভালোবাসি। আচমকা চোখ মিলল ধূসর, ঠিক আগের মতো তরাক দৃষ্টি। পিউ চমকে যায়। কিছু বোঝার পূর্বে ধূসর তাকে ছিটকে ফেলার মতন শুয়ে দিল। উপরে আধশোয়া হলো মুহূর্তেই। পিউয়ের চক্ষু বেরিয়ে এলো, প্রায় ভয় পেয়েছে। ধূসরের ঘুম ঘুম চোখ, শৈলপ্রান্ত গটানো, এলোমেলো চুল, ভাঙ্গা নিরেট সুরে বলল, ঘুমোচ্ছিলাম, ভালো লাগেনি। মুড এসেছে এখন, কিছু করার নেই। ভ্রু নাচানো নীরব হুমকিতে ঢোক গিল পিউ। ঠোঁটের নরম ত্বকে ঘনিষ্ঠ ছোঁয়ায় ইন্দ্রিয় গোচন হলো আরেকটি সুপ্ত সুখের ঘূর্ণিঝড়ের আভাস। ধূসরের অসামাল উৎপীড়ন থেকে পিউয়ের রেহাই পেতে পেতে বেলা গড়ালো। মৃদুমন্দ রূপ থেকে রৌদ্রের তাপ প্রখর হলো। বেসিনের আয়নার চোখ পড়তেই হাঁ করে ফেলল ঠোঁট। ফর্সা ত্বকের একটু জায়গায় যদি ফাঁকা পাওয়া যায়। রক্ত লাল দাগগুলো দেখে পিউ আইঢাই করে উঠল। লজ্জায় দুহাতে মুখ ঢেকে হেসে ফেলল। হঠাৎ সচকিত আয়নায় দেখল ফের, এ বাবা, বাড়িতে এত লোক, এত আত্মীয় স্বজন, এদের সামনে এই মুখ নিয়ে যাব কি করে? মাথায় হাত দিল পিউ। ঠোঁট উল্টে নিঃসহায়ের মতো দাঁড়িয়েই রইল। সময় নিয়ে বের হলো পিউ। শাড়ি পরেছে। ড্রেসিং টেবিলের সামনে এসে কুচি ঠিকঠাক করলো। আয়না ভেদ করিয়ে চাইল বিছানার দিক। ধূসর আবার ঘুমিয়েছে। সে বিড়বিড় করলো, আমাকে বিপদে ফেলে নিচে আরামসে ঘুমাচ্ছেন। ভেংচি কাটলো। চিন্তিত ভঙ্গিতে পায়চারি শুরু করলো। এখন কিভাবে বাইরে যাবে, এটাই হচ্ছে কথা। গায়ের দাগ কম দেখা গেলেও মুখের দাগগুলো কি করবে? তার চিন্তার মধ্যে দরজায় কড়া পড়ে। পুষ্প ডাকছে, পিউ উঠেছিস? পিউ থামলো। চটজলদি মেঝেতে ছড়ানো কাপড় তুলে ওয়াশরুমে রেখে এলো। পিয়া বড় একটা ঘোমটা টানলো মাথায়, যাতে নাকের ছিদ্র ঢেকে যায়। ফের একবার আয়না দেখে দরজা খুলতে এগোলো। পুষ্প কিছু বলতে চাইলো, এর আগেই পিউয়ের বেশভূষা দেখে অবাক হয়ে বলল, এ কি, ঘোমটা টেনেছিস কেন? এটা কি তোর শ্বশুর বাড়ি? পিউ আমতা আমতা করে বলল, হ্যাঁ, মেজমা আমার শাশুড়ি না, একটা ভদ্রতা তো আছে। পুষ্প বলল, তাই বলে এত নতুন বউ না আমি? আমার বুঝি লজ্জা নেই? ঘুমটা দিলে বড়ই দেওয়া উচিত। পুষ্প হার মানল, মেনে নিল ওর যুক্তি। গলা উঁচিয়ে ধূসরের উদ্দেশ্যেই বলল, ভাইয়া, নাস্তার টেবিল, সবাই অপেক্ষা করছে, খাবে না এখন? ধূসরের কণ্ঠে জড়ানো জবাব, আসছি, যা। নাস্তার টেবিলে বসে সাদিফের সঙ্গে চোখাচোখি হলো মারিয়ার। সাদিফ ভ্রু উঁচাতে লাজুক ভঙ্গিতে চোখ নামালো সে, আর তাকালোই না। রোজিনা তখন বললেন, তুই তো অফিসে যাবি, আমাকে নামিয়ে দিতে পারবি? মারিয়া কিছু বলার আগেই মিনা বললেন, সে কি আপা, আজকেই যাবেন কেন? 2-3 দিন বেড়াবেন না? তিনি বললেন, না আপা, আবার আসবো, এইবার যাই। আমজাদ বললেন, আপনাকে আমাদের বাড়ির গাড়ি পৌঁছে দিয়ে আসবে। ঠিক আছে। সাদিফ খেতে খেতে মায়ের দিক চাইল। জবাও তাকালেন, ভাবলেন কিছু লাগবে হয়তো, কিন্তু ছেলে চোখ দিয়ে ইশারা করলো ঘাড় অর্থ, যার অর্থ রোজিনার কাছে কথাটা তুলবে কখন। জবা বেগম দুপাশে মাথা নাড়লেন। আস্তে আস্তে বাড়ির সবকটা ছেলেমেয়ে নির্লজ্জ হয়ে যাচ্ছে। তার সাদিফটাও শেষে কিনা বিয়ের জন্য পাগল পাগল হলো। এত মানুষের মধ্যে মুখ খুললেন না, নিজেও দৃষ্টি দিয়ে বুঝালেন পরে। সাদিফ বাধ্য ছেলের বরাবর আচ্ছা বোঝাতে ঘাড় কাত করলো। খাওয়া শেষে মারিয়ার দিক চায়, যেই মাত্র ও তাকায় নীরবের ইশারা করে, আসুন। মারিয়ার খাওয়া হয়নি। সাদিফের আসুন বলার পরে হলো না আর। অর্ধেক পথে উঠে দাঁড়াতেই রুবাইদা বললেন, কি ব্যাপার, খেলে না যে? দেরি হয়ে যাচ্ছে আন্টি। সাদিফ ততক্ষণে বেরিয়ে গেছে। মারিয়া সবার থেকে বিদায় নিয়ে সদর দরজা অবধি আস্তে আস্তে এলো। চৌখাট মারিয়ে ওদের আড়াল হতে ছুটে গেল বাইরে। সাদিফ বাইকে তৈরি হয়ে বসে। মারিয়া কাছাকাছি এসে থামলো। দুরন্ত পাশ সামলে ধীরে ধীরে এসে দাঁড়ালো। সাদিফ তাকায়। মারিয়ার ফেপে থাকা গাল দুটো দেখে ঠোঁট কামড়ে হাসে। ফট করে বলে বসে, এত লজ্জা পাচ্ছেন কেন ম্যালেরিয়া? মনে হচ্ছে কাল বাসর ঘরে পিউ আর ভাইয়া নয়, আপনি আর আমি ছিলাম। মারিয়ার কণ্ঠিত বদন উবে গেল। চাইল হতভম্ব চোখে, পরপর নাক ফুলিয়ে বলল, ছি, আপনি কি অসভ্য? সাদিফ কাঁদ উচায়, আমার কি দোষ? আপনি কাল থেকে এত লজ্জা পাচ্ছেন দেখে বললাম আর কি। এত কিছু বলা দরকার নেই, দেরি হচ্ছে, চলুন। মারিয়া ব্যাক সিটে বসলো, হাত রাখলো কাঁধে। সাদিফ স্টার্ট দেয়। কিছু পথ গিয়ে ইচ্ছে করে
গতিপূর্ণ ব্রেক কষল। ফলাফল মারিয়া আছড়ে পড়ল ওর পিঠের উপর। দুষ্টু হাসলো সাদিফ, কণ্ঠে তেমন দুষ্টুমি রেখেই বলল, কি আশ্চর্য, রাস্তাঘাটে এভাবে ছেলেদের গায়ে পড়ছেন? এসব কি উচিত? মারিয়া ঠোঁট ফুলিয়ে বলল, ইচ্ছে করে করেছেন এরকম, বুঝি না আমি? সাদিফ শব্দ করে হেসে উঠল। একবার ভিউ মিররে চোখাচোখি হয় দুজনের। বাইক চলতে থাকে, তবে গন্তব্য আছে এর। কিন্তু বাইকে বসা মানুষ দুটোর সদ্য জোড়া লাগা মন, কেবল উদিত এই ভালোবাসার গন্তব্য নেই অনন্তকাল, অনন্ত বছর। আর শতাব্দী পেরিয়েও কিছু ভালোবাসা কমে না, হাওয়ার ন্যায় নিরন্তর ছোটে। এখানে তিন জোড়া শালিকের গল্প কিছুটা তেমনই। শিখদের বাড়ির খাবার টেবিলে বেশ লম্বা আর বড়। পরিবারের এত এত লোক যাতে আরামসে একসাথে বসে খেতে পারে, তাই ফ্যাক্টরি থেকে পছন্দ করে বানিয়ে আনা এটি। প্রথম প্রথম লোক সংখ্যা কম ছিল, আস্তে আস্তে বাড়লো, ভাইদের সন্তান এলো, আর এখন মেহমানদের একসাথে বসানোরও জায়গা হচ্ছে না, তাই ওই টেবিলের সঙ্গে আরও একটি টেবিল আলগাভাবে বসানো হয়েছে। সবার খাওয়া দাওয়ার মধ্যে পিওকে দেখে আফতাব হোষ্ট কণ্ঠে আওড়ালেন, আরে আমার বৌমা আসছে যে। পিউ লজ্জা পেল, সবার দৃষ্টি ওর দিকে পড়তেই মাথার ঘুমটা টেনে নিল আরেকটু। মুচকি হেসে কাছে এলে আফতাব চেয়ার টেনে বললেন, আজ আমার বৌমা আমার পাশে বসবে। বসলো পিউ। চাচার মুখের বৌমা শব্দটা এত ওর খুশিতে হুঁশ হারানোর জোগাড়। এত কিউট লাগছে কেন শুনতে, ভেতর বাহির শীতল হয়ে যাচ্ছে একদম। ইস, কত স্বপ্ন দেখেছিল এই দিনটার, এত দ্রুত সত্যি হবে কে জানতো। কিন্তু রুবেদার চোখ পিট পিট করে বলল, ও পিউ, তুই এত বড় ঘুমটা দিয়েছিস কেন কেন রে মা? শোনা গেল পুষ্পর দীর্ঘশ্বাস, টেনে টেনে জানালো, কি আর বলি, এটা নাকি তার শ্বশুরবাড়ি মেজমা, সেই নতুন বউ, তুমি শাশুড়ি, তোমার সামনে একটা ভদ্রতা আছে না? ঘুমটা দেবে যখন নাক চোখ ঢেকেই দিয়েছে। সবে হাঁ করে তাকাতেই উদ্বেগ নিয়ে বলল, না না, এগুলো আমার কথা নয়, ওনার কথা। পিউকে ইশারা করলো ও। মেয়েটা ঠোঁট উল্টে নিয়েছে। কি আজগুবি যুক্তি রে বাবা, দেখালো তখন। এইভাবে সবার সামনে আপুর বলে দিতে হলো? পেট পাতলা কথাকার। রুবেদা আশ্চর্য হয়ে বললেন, এ আবার কি কথা? আমি কি অমন শাশুড়ি নাকি যে জামা কাপড় নিয়ে বলবো? আর তার থেকেও বড় কথা, আমি কি নিজেকে ওর শাশুড়ি ভাবি? আল্লাহ! ও পিউ, তুই এই গরমে শাড়ি বা পরতে গেলি কেন? এখন পায়ে বেঁধে পরে টেলে গেলে কি হবে? পিউ চুপ করেই থাকলো, নখ দিয়ে প্লেটের পরোটা খুঁটলো। কি বলবে এখন? এই ঘুমটা যে তোমার ছেলের দেওয়া চন্দ্রচিহ্নের ফল, সেসব কি তোমরা বুঝবে? সে যতটা পারছে মাথা নুয়েই রাখলো, পারলে ঢুকে যাবে থালার ভেতরে। মিনা মেয়ের খাবার নড়তে না দেখে চাটি মারলেন মাথায়। কি রে, খাবার নড়ছে না কেন? খা। পিউ মাথা ডলতে ডলতে বলল, খাচ্ছি তো। সহসা আফতাব প্রতিবাদ করে উঠল, ভাবি, আপনি আমার বৌমাকে মারলেন কেন? ভেবাচাকা খেয়ে চাইলেন মিনা। রুবাও তাল মেলালেন, তাই তো, হিসেব মতো পিউ এখন শ্বশুরবাড়ি আছে, ও আমার ছেলের বউ, তুমি ওকে মারলে কেন আপা? মিনা স্বামীর দিক চাইলেন। আমজাদ হাসছেন, তিনি পরাস্ত কণ্ঠে বললেন, ঘাট হয়েছে ভাই, তোমাদের বৌমাকে আর মারব না, ক্ষমা দাও। শব্দ করে হেসে উঠল সকলে। ওপর থেকে ধূসর নেমে এলো তখন, শার্টের বোতাম লাগাতে লাগাতে এসে দাঁড়ালো টেবিলের কাছে, গিয়ে বসলো একদম পিউর মুখোমুখি সম্মুখের চেয়ারটায়। খেতে খেতে আর চোখে একবার ঘুমটা দেওয়া ওর দিক চাইল। সকাল সকাল তার প্রিয়তমা স্ত্রীর স্নিগ্ধ মুখ আর ভেজা চুল দেখার অভিলাষে, কিন্তু দানবীয় ঘুমটার আড়ালে অত কিছু বোঝা যাচ্ছে না। মেয়েটা ঠিকঠাক খেতেই পারছে না, বাম হাত ঘুমটা ধরে রাখা সরে গেলেই তো সর্বনাশ। ঠোঁটের ফোলা অংশ ঢেকে রাখার আপ্রাণ প্রচেষ্টাটুকু বুঝে ফেলল ধূসর। প্লেটের দিকে চেয়ে স্বল্প এক পেশে মিটিমিটি হাসলো। ইকবাল ওর পাশেই বসে, সে সবাইকে একবার একবার দেখে নেয়, আস্তে আস্তে ঠোঁটখানা এগিয়ে নেয় ধূসরের দিক, আঙ্গুল দিয়ে মুখ ঢেকে বিড়বিড় করলো, তোকে ভালো মনে করেছিলাম, কিন্তু তুই। ধূসর ভ্রু কুঁচকে চাইল, কি করেছি? ইকবাল সবার কান এড়িয়ে বলল, চাপা কণ্ঠে বলল, কি করেছিস আবার প্রশ্ন করছিস? ছি ছি। শোন, বিয়ে শাদিতে আমি তোর সিনিয়র, সব জানি। পিউয়ের ঘুমটার রহস্য বুঝি না ভাবিস? নিশ্চয় মেয়েটার চেহারার দেখানোর অবস্থা রাখিসনি। ইস, কি স্বয়াচারী দৈত্য তুই। ব্রিটিশরাও তো তোর চাইতে ভালো ছিল। ধূসর হতভম্ব হয়, এক একজনের দেখে দাঁত পেশে। টেবিলের উপর বাম হাত রাখা ছিল ইকবালের,
ডিম পোচ কাটার চামচটা আস্তে এগিয়ে সেখানে চেপে ধরল ও। চমকে ছিটকে হাত সরালো ইকবাল, ভোরকে বলল, শালা ডাকাত। তার নড়ার তোপে টেবিল নড়ে উঠেছিল। সবাই চাইল অমনি। পুষ্প শুধালো, কি হলো, এমন করলেন কেন? ইকবাল জোর করে হেসে বলল, কিছু না কিছু না। চোখ মুখ শান্ত করে খাওয়ার মনোযোগ দেয় সকলে। ইকবাল কটমট করে বলল, এইভাবে মানুষ মানুষকে মারে? যদি চামচটা ঢুকে যেত হাতে? ধূসর নিরুৎসাহিত, গেলে যেত। ব্রিটিশ বন্ধু বানাবি আর অত্যাচার সহ্য করবি না? ইকবাল আহত চোখে চাইল। সে ফের বলল, আর তাড়াহুড়োর কথা কে কাকে বলে? যে বিয়ের 6 মাসের মাথায় বাবা হচ্ছে সে? ইকবাল বিস্মিত কণ্ঠে তেতে বলে, নিজের সিনিয়রকে খোঁচা দিলি? শালা সম্বন্ধী, অভিশাপ দিলাম তোকে, জীবনের ডিভোর্স পাবি না। ধূসর আর চোখে চেয়ে হেসে ফেলল। আমজাদ শুধালেন, বের হবে? জি। এখনই? না, পরে। রূপাইতা বললেন, কাল বিয়ে করলি, আজকেও বের হবি? আজ অন্তত বাড়িতে থাক। দুপুরে চলে আসব। আমজাদ ইকবালকে শুধালেন, তুমিও যাবে নাকি? ইকবাল অবাক হলো। হিটলার শ্বশুর আবার ওর খোঁজ খবর রাখছে কবে থেকে? নম্রকণ্ঠে বলল, জি, পার্লামেন্টের কাজ ছিল। ও, যেখানে যাও দুজনে দুপুরে ফিরো। পরিবারের সবাই একসাথে খেতে না বসলে মন ভরে না। ইকবালের চোখ দুটো জল জল করে ওঠে। সে হাঁ করে চাইল পুষ্পর দিক। পুষ্প মুচকি হাসলো ইকবালও। যাক, একটু একটু করে যে শ্বশুর ওকে মেনে নিচ্ছে, এটাই অনেক। আস্তে আস্তে এক একজনের খাওয়া ফুরায়। টেবিল রেখে রুমে যায় তারা। অন্যদের কথাবার্তা চলে। আনিস বের হলেন অফিসের উদ্দেশ্যে। সৈকত আর বর্ষা বিদায় নিল। ধূসর উঠে দাঁড়ালো। সবার মধ্যে পিউকে বলল, তোর পুরো কথা সম্পূর্ণ হলো না। এইটুকুনি শুনে গতিতে জ্বলে উঠলেন আফতাব। আশ্চর্য, তুই তোকারি করছে কেন? ও এখন তোমার স্ত্রী না? সম্মান দিয়ে কথা বলো। ধূসর পিউয়ের দিক চাইল। ভ্রু তুলে অবাক হওয়ার ভান করে বলল, তোকে এখন তুমি করে বলতে হবে? পিউ অসহায় হয়ে পড়ল। স্বামী আর শ্বশুরের তর্কের মাঝে কি বলবে দ্বিধাদ্বন্দ্বে ভুগল। স্যান্ডউইচ হাওয়ার থেকে বাঁচতে মিনমিন করে বলল, আপনার যা ভালো লাগে তাই বলুন ধূসর ভাই। সুমনা তাজ্জব কণ্ঠে বললেন, ভাই? এখনো ভাই? ওরে, তোদের না বিয়ে হয়েছে? এমন করলে বাইরের মানুষ তো সব গুলিয়ে ফেলবে। পিও ফোঁস করে শ্বাস ফেলল। বাইরের মানুষ কি গোলাবে? ওর নিজেরই সব গুলিয়ে যাচ্ছে। ধূসর ভাইকে ভাই ডাকবেন বলে একটা সময় কত কি করতো। ভাইয়া থেকে কেটে ছেটে ভাইয়ের নামলো। হাজারখানেক ধমক শুনেও অনর সে কিছুতেই পিছুপা হয়নি। আর এখন মোক্ষম সুযোগ হাতে পেয়েও কিছু হচ্ছে না। ওনাকে নাম ধরে ডাকার মতো কলিজার সাহস, ইচ্ছে এখন যেন কোনোটাতেই নেই। 3 বছরের অভ্যাস কি আর রাতারাতি বদলাবে? আবার স্বামীকে যে ভাই ডাকলো বিপদ। তাহলে কি ডাকবে? সিনেমার মতো ও গো, হ্যাঁ গো, কি গো, এভাবে? না না। দেখা গেল অতি আহ্লাদে এসব বললে ধূসর ভাইও অতি রেগে একখান চর বসিয়ে দিবেন, কিংবা রুষ্ট হয়ে ধমকে বলবেন, দূর হ আমার সামনে থেকে। তার চেয়ে থাক। সোফায় তখন আন্ডা বাচ্চাদের আসর। টেলিভিশন চলছে। সদ্য টেলিকাস্ট হয়েছে শাহরুখ খানের নতুন সিনেমা। এক একজনের তুখর মনোযোগী পর্দায়। এর মধ্যে জবা বেগম ফালুদা নিয়ে এলেন। তার হাতের ফালুদা এই বাড়ির সবার পছন্দ। মেহমান মিলিয়ে বাড়ির প্রায় 25 জন লোকের উপস্থিতি সবার জন্য বানিয়েছেন। প্রথমে এসে বাচ্চাদের হাতে হাতে দিলেন। পুষ্পর দিক বাটি ধরতেই সে বিরস গলায় বলল, খাবো না। একটু খা। বমি হবে। হলে হবে, তাই বলে না খেয়ে থাকবি? তোর জন্য মিষ্টি কম দিয়েছি, নে। জোরাজোরিতে পুষ্প বাটি নিল। ওপর থেকে সত্যি চঞ্চল পায়ে নামলো তখন। স্লোগান দিল, টাকা পেয়েছি, টাকা পেয়েছি। কি পেয়েছিস? সুপ্তি সোজা ইকবালের হাতে একটা মোটা টাকার বান্ডিল দেয়, জানায়, ধূসর ভাই দিয়েছেন, বলেছেন আপনি মুরব্বি, আপনার হাতে দিতে। পুষ্প উচ্ছল কণ্ঠে বলল, আমাদের গেট ধরার টাকা? হ্যাঁ। ইকবাল মাথা নাচিয়ে বলল, দেখলে ধূসর কত সম্মান দেয় আমাকে। এই হলো আমার বন্ধু। যাই হয়ে যাক, কথার খেলাপ কখনো করে না। একটা সন্টামনটা আমার। তার গদগদ ভাব দেখে পুষ্প বলল, তোমার বন্ধু পরে, আগে আমার ভাই। রাদীপ লাফিয়ে উঠে বলল, আর আমাদের দুলাভাই? রিক্ত হাততালি দিল। এক দফায় হাসির রোল পড়ল অমনি। ইকবাল করকরে টাকার নোট গোনায় ব্যস্ত। গুনে দেখল 34,000। কপালে কুচকে বলল, 1,000 কম কেন? সুপ্তি দাঁত বের করে জানালো,
বলেছে আপনি মির্জাফর কাল ওনার সাপোর্ট করেননি, তাই আপনার ভাগ থেকে 1,000 কাটা। ইকবাল হাসি শেষ একটু আগেই ধূসরের প্রশংসা করা মুখে কটমট করে বলল, শালা একটা ধাপাবাজ, আমার মতো ভালো মানুষের ভাগ থেকে 1,000 কেটে নিল, জচ্চর একটা। হু হা করে হেসে উঠল ওরা। পুষ্প দুঃখী দুঃখী মুখ করে বলল, আহারে, একটু আগেই কে যেন বলল, সন্টামনটা, টাকা কম পেয়েই সব ভালোবাসা বেরিয়ে গেল। পিউ বলল, এখান থেকে আমি কিছু পাবো না? আমাকে যে জিম্মি রাখা হয়েছিল, একটা ক্রেডিট তো আমারও, তাই না? ইস, নাক ঢেকে ঘুমাচ্ছিল তুই, কিছুতেই টের পাসনি। আমরা বাঘ বিতরণদার করে টাকা আদায় করে তোকে কেন দেব? এইভাবে বলতে পারলি আপু, বড় বোন হিসেবে 10 টাকা অন্তত দিতে পারতি, খুশি হতাম। শক্তি বলল, তোমাকে খুশি করতে ডেঞ্জারাস ধূসর ভাইয়াই আছেন, গরিবের হকে ভাগ বসিও না গো। পুষ্প ভ্রু বাঁকায়, ডেঞ্জারাস? শক্তি মিনমিন করে বলল, ওনাকে দেখলে আমার ভয় লাগে, কেমন যেন হিংস্র মনে হয়, খালি পেটাবে মারবে। বাব্বা, পিউপু যে কিভাবে ওনার সাথে সংসার করার সাহস করলো আল্লাহ জানে। পিউ ধমকে বলল, একদম বাজে কথা বলবি না। ইকবাল তাল মেলালো, হ্যাঁ, নো বাজে, নো খুদে শালিকা। ধূসরকে উপর থেকে যেরকম দেখতে, ভেতরটা মানুষটা ততটাই ব্যতিক্রম। যদিও তুমি ছোট, অত সব বুঝবে না, তাও বলি, ওর মতো একটা লোকের সঙ্গ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আর এই দিক থেকে আমি পিউ দুজনই লাকি। কি বলো পিউ পিউ? পিউ হেসে বিলম্বহীন মাথা ঝাঁকালো। পুষ্প ভ্রু গুটিয়ে বলল, তুই এখনো অমন ঘোমটা দিয়ে আছিস কেন? তোর মুখটাও দেখতে পাচ্ছি না ঠিক মতো, ঘোমটা খুল, তোকে দেখে আমার গরম লাগছে। পুষ্প টানতে যেতেই পিউ সরে বসলো অমনি, মাথা নেড়ে বলল, না, এখন খোলা যাবে না, পরে। শান্তা চুপচাপ, তার এসবে মন নেই, টিভির দিকে চেয়ে থাকলেও চোখে মুখে বিরক্তি। ধূসর পিউ এদের বিয়ের ব্যাপারটা নিয়ে এখনও কিশোরীর হৃদয়ের মেঘের প্রভাব স্পষ্ট। সে একবার শক্তির দিক চাইল, নিষ্প্রভ কণ্ঠে শুধালো, আম্মুকে জিজ্ঞেস করেছিস কখন যাব আমরা? শক্তি মাথা নেড়ে না বোঝালো, কিন্তু পিউ বলল, আজ যাবি কেন? কাল পরশু যাস, থাক 2 দিন। শান্তা কিছু বলেনি, নিরুত্তর মাথা ঘুরিয়ে টেলিভিশনের দিক ফেলল। ইকবাল যার যার ভাগের টাকা তাকে কড়াই গণ্ডায় বুঝিয়ে দিল। মারিয়া আর সাদিফেরটা গচ্ছিত রাখলো নিজের নিকট, এলে দিয়ে দিবে। পুষ্প সিনেমা দেখার তালে তালে বেশ কয়েক চামচ মুখে নিল খাবার। ক্ষণবাদী পাক খেলো নাড়ি ভুড়ি, তৎপর বাটি রেখে মুখ চেপে দৌড়ে গেল ভিসিনে। ইকবালের নিজের খাওয়া ওখানে স্থগিত। ফালুদা রেখে চপল পায়ে স্ত্রীর পেছনে ছুটল সেও। আমজাদরা বসেছিলেন একটু দূরে, দৃশ্যটা চোখে পড়ল ওনার। মেয়ের প্রতি ইকবালের প্রতিনিয়ত এই যত্নে বিমুগ্ধ হলেন এবারও। বুক ভরে শ্বাস নিয়ে ভাবলেন, যেদিন ইকবাল পুষ্পর বিয়ে দেওয়ার আরেকটা সঠিক সিদ্ধান্ত ছিল আমার, ছেলেটার মতো আমার মেয়েকে এতটা ভালো কেউ বাসত না কি সন্দেহ। পিউ টিভির দিক হাঁ করে চেয়েছিল, পলকও পড়ছে না, যেন একটুখানি পাতা ফেললে অনেক কিছু মিস হবে। বিষয়টা মিনা দেখি খ্যাক করে বললেন, এখনো বসে আছিস কেন? ধূসর ডেকে গেল না? যা, ওর ফালুদা ঘরে নিয়ে আয়। মনোযোগ ব্যাঘাত পড়ে একটুও খুশি হয়নি সে। মায়ের প্রতি টলমলে অভিমান নিয়ে বলল, আপুর বিয়ের পর তো ওর সাথে কি সুন্দর করে কথা বলো, তাহলে আমার সাথে এমন করছো কেন আম্মু? তোকে বাড়ি থেকে বিদায় করতে না পারার দুঃখে পাগল হয়ে গেছি। এখন যা, তোরটাও নিয়ে যা। পিউ কিছু বলল না, শুধু নিচের ঠোঁট ফুলে উঠল। ট্রেতে কাচের বাটি দুটো তুলে হাঁটা ধরল ঘরের দিকে। ধূসর বিছানায় আধ শোয়া, ফোনে কিছু একটা দেখছে। তার বেশভূষা পরিপাটি, একটু পরেই বের হবে। পিউ নরম পায়ে কক্ষে ঢুকলো তখন। নূপুরের শব্দে চোখ তুলে চাইল ও। নীল সাদা মিশেলের তাঁতের শাড়ি পিউয়ের পরনে, মাথায় ঘুমটা, তা ভেদ করে উকি দিচ্ছে ছোট্ট খাট্ট মুখ। ধূসর ফোন পকেটে ভরল। পিউ চোরা দৃষ্টিতে ওকে একবার দেখে ট্রে রাখলো টেবিলে। সোজা হয়ে ফিরতে ধূসর সামনে এসে দাঁড়ায় স্তম্ভের মতো। হঠাৎ ওকে দেখে কিছু চমকালো পিউ, ধাতস্থ হয়। চোখে চোখ রাখতেই মনে পড়ল রাতের কথা, সকালের কথা। স্থির বেহায়া চিন্তাভাবনা নিজেই মিশে গেল মাটিতে। উসখুসে ভঙ্গিতে মাথা নোয়ালো। অমনি টের পেল গতরে একটি ঠান্ডা হাতের স্পর্শ। শাড়ির পাড় ভেদ করে কোমরে আঁকড়ে ধরছে। ধূসর সেখানটা টেনে পিওকে নিজের কাছে আনলো। ডান হাত উঠে এলো ওর মুখমণ্ডলে। ঠোঁট আর গালের
লাল দাগে আঙ্গুল বুলিয়ে হেসে ফেলল নিঃশব্দে। প্রিয় গাল ফুলিয়ে বলল, খুব মজা না? আমি এই গরমে একটা ঘুমটা দিয়ে ঘুরছি আর আপনি হাসছেন। ধূসরের চেহারার পরিবর্তন দেখা গেল না। না কোমল না কমলো তার হাসি। কোমল হাতে হাত ধরে বিছানায় এনে বসালো ওকে। ড্রয়ার খুলে মলম বের করলো। এসে বসলো মুখোমুখি। মলম দেখে পিউ মাথাটা পিছনে নিয়ে বলল, না না না, জ্বলবে, কিচ্ছু হবে না, আমি আছি। এই এক কথা পিউর সব ভয় ভীতি উড়িয়ে দিতে সক্ষম। ধূসর যখন ঠোঁট নেড়ে আওড়ায়, আমি আছি, দু বাক্যের এই লাইনে ভেতরে জড়িয়ে যায় ওর। বক্ষ ভরে ওঠে দুর্দমনীয় সাহস। পিউ পিছিয়ে নেওয়া মস্তিষ্ক ফের আগের জায়গায় আনলো। ধূসর খসখসে তর্জনীতে মলম নিয়ে ঠোঁটে ছোঁয়াতেই কেঁপে উঠল ঈষৎ। কাঁদো কণ্ঠে বলল, জ্বলছে তো। ধূসর ঝুঁকে এলো, আস্তে আস্তে ফু দিল সেখানে। চোখে মুখে যত্নশীলতায় স্পষ্ট প্রলেপ। পিউয়ের জ্বালাপোড়া উবে যায়, চাউনি হয় নিশ্চল। ধূসরের দিক চেয়ে থাকে একভাবে আবিষ্টের মতন। ধূসর একে একে গলায়, ঘাড়ে, ঠোঁটের আশেপাশে মলম লাগিয়ে শুধালো, আর কোথাও আছে? পিউ মিহি কণ্ঠে জানালো, বাকিটা আমি লাগিয়ে নেব। ফোন বাজলো তখন। খলিলের নাম আসছে স্ক্রিনে। ধূসর দেখলো না, বরং না চেয়েই সাইড বাটন চেপে সাইলেন্ট করলো, যেন জানে কার ফোন। মলমের ঢাকনা লাগিয়ে পিউর হাতে ধরিয়ে দিল। উঠে দাঁড়ালো সেও। ধূসর বাইরের চাবি তোলে, ছোট করে জানায় বের হচ্ছে। পিউ উদ্বেগ নিয়ে বলল, ফালুদা এনেছিলাম, খাবেন না? তুই খেয়ে ফেল। এতগুলো? জবাব না পেয়ে বুঝলো আর লাভ নেই বলে নিজেই জানালো, দুপুরে কিন্তু একসাথে খাবো, মনে আছে তো? আছে। তাড়াতাড়ি আসবেন। ধূসর ফিরে তাকায়, কাছে আসে, কপালে প্রগাঢ় চুমু বসায়, জিজ্ঞেস করে, আর কোনো সমস্যা হচ্ছে? পিউ দুদিকে মাথা নাড়ল। সে বলল, মনে করে মলমটা লাগিয়ে নিস, এরকম একটু আধটু দাগ কিন্তু এখন রোজ হবে। পিউ লজ্জায় নড়ে চড়ে উঠল, এলোমেলো পল্লব ফেলল ডানে বামে। কোণঠায় রাঙ্গা হলো তার গাল দুটো, যেন হাওয়ায় দোল খাওয়া ডালের রক্তিম কৃষ্ণচূড়ার ঝাঁক। মাথা নুইয়ে নিচু কণ্ঠে বলল, আপনি তো আগে এমন ছিলেন না ধূসর ভাই, এখন এত নির্লজ্জ হচ্ছেন কি করে? ধূসরের বিলম্বহীন অবিচল জবাব, আগে কি তুই বলছিলি? পিউ নিষ্প্রান্ত চেপে চুপটি করে রইল, লাজুক ভঙ্গি। ধূসর আসছি বলে বেরিয়ে যায়। পিউ চেয়ে থাকলো যতক্ষণ দেখা যায় তাকে। মুচকি হেসে মন্ত্রের ন্যায় আওড়ালো, ধূসর ভাই, আপনার নির্লজ্জতা আকাশ ছুঁয়ে দিক, মেঘ হয়ে ডাকুক, তারপর বৃষ্টি হয়ে গড়িয়ে পড়ুক আমার সারা শরীরে। পরপর হুটোপুটি কদমে ছুটে এসে বারান্দায় দাঁড়ালো, ঝুলে পড়ল রেলিংয়ে। কিছুক্ষণের মাথায় ইকবাল আর ধূসরকে বের হতে দেখা যায়। বাইক চেপে বসেছে দুজন। ইকবালের ঠোঁট নড়ছে, বিশ্রামহীন বকবক করছে, মুখভঙ্গি সিরিয়াস, হয়তো 1000 টাকা কম পাবার হাই হুতাশ। ধূসর বাইক স্টার্ট দিতে দিতে কি মনে করে থামলো, ঘুরে চাইলো এদিকে। আন্দাজ সঠিক হওয়ার ফলস্বরূপ পিউয়ের দাঁড়ানো দেখে ঠোঁট দুটো উঠে গেল একপাশে। পিউ স্ফুটচিত্রে হাত নেড়ে বিদায় জানায়। ধূসর দৃষ্টি ফিরিয়ে আনে, বাইক ছুটিয়ে গেট পার হয়। প্রস্থান দেখে পিউ প্রশান্ত শ্বাস টানল। বাতাসে ওঠানামা করল বক্ষপট। চলে যাওয়ার মানুষটা ওর নিজের এই ঘর বারান্দা, এই সংসার, যা আজ থেকে সযত্নে বুকের মাঝে আগলে রাখবে পিউ। ধূসর ভাইকে বিছিয়ে দেবে এই শীর্ণ হৃদয়ে জমে থাকা এক সমুদ্র প্রেমের সবটুকু।